কুসুমপুর গ্রামের এক বাসিন্দা রতন হালদার। পেশায় সে একজন কৃষক। এবারের বর্ষায় তার সব ধান নষ্ট হয়ে যাওয়ায় গ্রামের অনেকের থেকে সে ধার দেনা করেছে। সেদিন বিকেলে গায়েন মোড়লের খাস লোক নিতাই এসে হাজির হলো রতনের বাড়ি। রতন, এই বেটা রতন। আগে নিতাই বাবু, পেন নাম। আরে রাখো সব, মোড়ল মশাই আমায় পাঠিয়েছেন। ওনার থেকে যে টাকাগুলো ধারে নিয়েছিলি সেগুলি কবে ফেরত দিবি শুনি? আসলে এইবারের বর্ষায় আমার সব ধান নষ্ট হয়ে গেছে নিতাই বাবু। তবে আমি যত তাড়াতাড়ি সম্ভব মোড়ল মশাইয়ের সব টাকা ফেরত দিয়ে দেব। শোন রতন, অত সময় নেই। এ তো আর তোর মগের মুল্লুক নয়। আগামী 2 দিনের মধ্যে সব টাকা সুদে আসলে শোধ করবি, বুঝেছিস? তা না হলে মুখে চুনকালি মাখিয়ে তোকে এই গ্রাম ছাড়া করা হবে, এই বলে রাখলাম আমি। এই বলে নিতাই চলে গেল। তবে ঠিক তারপরই রতনের বাড়িতে এলো রাঘব। এই রতন, এই বলি, আমার টাকাগুলো কি আর শোধ করবি না ভেবে নিয়েছিস নাকি রে? হ্যাঁ, না না, এইভাবে বলবেন না বাবু। আমি যতটা তাড়াতাড়ি পারি আপনার সব টাকা শোধ দিয়ে দেব। ওসব আমি জানি না। সামনের সপ্তাহে আমার সব টাকা শোধ দিবি, নয়তো তোর মজা আমি দেখাবো। রাঘব চলে যাওয়ার পর রতন মনে মনে ভাবতে লাগলো, হায় রে আমার পোড়া কপাল, এখন আমি কি করি? অতগুলো টাকা আমি কিভাবে শোধ করব? আমার সব শেষ হয়ে গেল। সবার থেকে এভাবে কথা শোনাচ্ছে, আমার মরে যাওয়াই বোধহয় ভালো। গ্রামে পশ্চিম দিকে একটি নদী আছে। সেদিন সকালবেলা নিতাই ওই নদীর পাড় দিয়ে হেঁটে যাচ্ছিল। হঠাৎ তার চোখে পড়ল নদীর পাড়ের গাছটার দিকে। এ আমি কি দেখছি? আরে কে কোথায় আছো? শিগগির এসো সবাই, সর্বনাশ! গ্রামের সকলে ছুটে এসে উপস্থিত হলো নদীর পাড়ে সেই গাছটার কাছে। রাঘবও ছিল তাদের মধ্যে। এ কি? এ যে রতন! মনে হয় এ কাল রাতের ঘটনা। তাই বলে এভাবে গলায় দড়ি দিয়ে মরবে? আর আমার টাকাগুলো গেল, হায় কপাল! কি আর করবে, বাজারে যা ধার দেনা হয়ে গেছিল, না মরে কি আর উপায় ছিল? যাকগে যাক, এর দেহের তো একখানা ব্যবস্থা করতে হবে এখন। তারপর গ্রামের কয়েকজন মিলে রতনের দেহটাকে গাছ থেকে নামিয়ে তাকে গ্রামের এক প্রান্তে এক জায়গায় মাটি চাপা দিয়ে রাখল। সেদিন বিকেলবেলা নিতাই চলেছিল নিজের বাড়ির পথে। হঠাৎ পথে মোড়ল মশাইয়ের সাথে দেখা। কি ব্যাপার রে নিতাই, সকালে কি শোরগোল শুনছিলাম? আর বলবেন না মোড়ল মশাই, ওই যে ওই চাষা রতন কাল রাতে ওই নদীর পাড়ের গাছটায় গলায় দড়ি দিয়ে মরেছে। বলিস কি রে? মাঝখান থেকে আমার টাকাগুলোই জলে গেল। মরবি মর, আমার টাকাগুলো শোধ করে দিয়ে তারপর মর। আর কি করবেন, সবই কপাল। এইভাবে মাঝে বেশ কটা দিন কেটে গেল। তারপর হঠাৎ একদিন রাতে নিতাই সেই নদীর পাড়ের পথ ধরে বাড়ি ফিরছিল। বেশ রাত হয়ে গেছে, এই পথ দিয়ে তাড়াতাড়ি আজ বাড়ি ফিরে যাই। সেই পথ ধরে যেতে যেতেই হঠাৎ সে শুনতে পেল কেমন একটা হাসির শব্দ। কারোর একটা হাসির শব্দ আসছে বলে মনে হচ্ছে না? এত রাতে এই নদীর পাড়ে কে হাসে? ঠিক এমন সময় নিতাইয়ের মনে হলো কেউ যেন ঠিক তার পিছনে দাঁড়িয়ে রয়েছে। নিতাই পিছনে ফিরতেই একটা কালো ছায়া যেন সরে গেল। ও কি কি
কি দেখলাম আমি? না 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 না, আমায় তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। পরের দিন রাতের বেলা রাঘবও ওই একই পথ দিয়ে নিজের বাড়ি ফিরছিল। না, তামারপাড়া থেকে ফিরতে ফিরতে কতটা রাত হয়ে গেল আজ। যাই যাই, তাড়াতাড়ি পা চালাই। গিন্নিটা আমার জন্য সেই কখন থেকে বাড়িতে অপেক্ষা করছে। রাঘব যেতে যেতে হঠাৎ শুনতে পেল সেই হাসির শব্দ। আরে কে 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 ওখানে? কে হাসছে? এদিক ওদিক ভালো করে তাকিয়ে রাঘব দেখল চারপাশে কেউ কোথাও নেই। কই, কেউ তো কোথাও নেই। তাহলে হাসির শব্দ আসলো কোথার দিকে? না না, ব্যাপারটা ঠিক ভালো ঠেকছে না। এই বলে রাঘব সেখান থেকে তাড়াতাড়ি ফিরে যায় নিজের বাড়ি। পরের দিন সকালবেলা গ্রামের অনেকের মুখে শোনা গেল, নদীর পাড়ের ওই গাছটার তলা দিয়ে গেলে সবার কেমন যেন একটা অনুভূতি হয়। সেদিন গ্রামের মাঝের বটতলায় মোড়লমশাইকে ঘিরে গ্রামের অনেকজন দাঁড়িয়ে রয়েছে, আর সেই বিষয়টা নিয়ে বিস্তর আলোচনা চলছে। আরে ধু, কি সব বলছিস? এবার হয় নাকি? আরে সত্যি, অনেকেই ব্যাপারটা দেখিয়েছে রাতের বেলায়। হ্যাঁ, আমিও তো সেদিন রাত করে বাড়ি ফিরছিলাম, হঠাৎ শুনি একটা হাসির শব্দ। কেমন যেন গা ছমছম করা পরিবেশ। অত রাতের বেলায় ওই গাছতলায় দাঁড়িয়ে কে হাসবে শুনি? হ্যাঁ, সেদিন আমিও তো শুনেছি। ওরে বাবা, এ নিশ্চয়ই রতনের ভূতের কাজ। ওই বেটা তো ওই গাছে গলায় দড়ি দিয়েছিল। আচ্ছা, পাশের গায়ের সেই তান্ত্রিক বাবাকে ডেকে আনলে কেমন হয়? হ্যাঁ হ্যাঁ মুরুল মশাই, সেইটাই ভালো হবে। উনি এসে দেখে যাক ব্যাপারটা। হ্যাঁ হ্যাঁ, সেটাই ভালো হবে। ঠিক আছে, তবে তাই হোক। পরের দিন পাশের গ্রাম থেকে সেই ভৈরব তান্ত্রিককে ডেকে আনা হলো। সবাই তান্ত্রিক বাবার সাথে নদীর পাড়ে সেই গাছটার তলায় উপস্থিত হলো। ভৈরব তান্ত্রিক সেই গাছটাকে ভালো করে লক্ষ্য করলেন, তারপর সবাইকে উদ্দেশ্য করে বললেন, শোন, এই গাছটা মোটেও ভালো নয়। কোনো অশরীরীর উপস্থিতি টের পাচ্ছি আমি এখানে। কোনো অপঘাতে মরা কি হয়েছিল এখানে, তোরা কেউ জানিস? হ্যাঁ বাবা, এই গায়ের এক চাষা রতন কদিন আগে এই গাছে গলায় দড়ি দিয়ে মরেছিল। যা ভেবেছিলাম। এখন কদিন তোরা এই গাছতলা দিয়ে সন্ধ্যের পরে বা ভর দুপুর বেলায় যাতায়াত করবি না। আমি এই গাছে একটা মন্ত্রের বাঁধন দিয়ে এই জুতোটা বেঁধে দিয়ে যাচ্ছি। ভুলেও কিন্তু এই জুতোটা কেউ গাছ থেকে খুলে ফেলিস না, তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। যথা আজ্ঞা বাবা। তারপর বেশ কিছুদিন সব ঠিকঠাকই চলল। হঠাৎ একদিন গ্রামে এক চোরের উপদ্রব হলো। আজ এই গ্রাম থেকে অনেক কিছু চুরি করেছি, দূরের হাটে এইগুলিরে বেচা দেব, তারপর কত টাকা। সেই চোর তখন সেই চুরি করা জিনিসপত্রগুলো তার থলেতে ভরে নিয়ে সেই নদীর পাড় দিয়ে পালাচ্ছিল। হঠাৎ তার চোখ পড়ল নদীর পাড়ের সেই গাছটার দিকে। আরে, ওই গাছটার মধ্যে একটা জুতো বাঁধা রয়েছে না? যাই যাই, ওই জুতোটাও আমার থলেতে ভরে নিয়ে যাই, ফেলে রেখে কি হবে? তারপর ওই চোর সেই গাছ থেকে জুতোটা খুলে নিয়ে তার থলিতে ভরে চলে গেল। তারপর থেকে শুরু হলো গ্রামের আতঙ্ক। আজকে কতক্ষণ বসে রইলাম, কিন্তু হাটে সব মাছ বিক্রি হলো না। যাকে বাড়ি গিয়ে এই মাছগুলো গিন্নিরে বলবো ভাজা করে দিতে, জমিয়ে খাওয়া যাবে।
গাঁয়ের জেলে হরি সেদিন তেঁতুলতলার হাট থেকে বেঁচে যাওয়া মাছগুলো নিয়ে ফিরছিল ঝুড়ি মাথায় করে। হঠাৎ কি ব্যাপার হলো? আমার ঝুড়িটা হঠাৎ তো হালকা লাগছে কেন? এতটা হালকা হয়ে যাবার তো কথা নয়। হরি তার মাথা থেকে ঝুড়িটা নামিয়ে দেখল তাতে আর মাছ নেই। অবাক হয়ে উপরের দিকে তাকাতেই সে দেখতে পেল ওরে বাবা, বাঁচাও বাঁচাও, মরে গেলুম বউ। এই বলে হরি পড়ি কি মরি করে তো উড়ে পালালো সেখান থেকে। পরের দিন মোড়লটার কাছ থেকে কিভাবে কিছু মালকড়ি কবজা করা যায় সেটাই মাথার মধ্যে ঘুরছে। সারাটা দিন আমায় খাটিয়ে আবার আমার উপরে দাপট দেখাবে? না না, এটা রোজ রোজ কিছুতেই আমি মেনে নিতে পারবো না। ঠিক এমন সময় ওই গাছটার কাছে আসতেই মিতাইয়ের পাশ দিয়ে একটা ঠান্ডা হাওয়া বয়ে গেল। এ কি হঠাৎ এমন ঠান্ডা হাওয়া? কে 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 এইভাবে কে হাসছে? কে? পিছনে ফিরে তাকাতেই নিতাই দেখল ওই গাছটার ডালে একটা কঙ্কাল গলায় দড়ি দিয়ে ঝুলছে। উড়ে বাবা গো, কে 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 আছো? বাঁচাও, মরে গেলাম গো। মিতাই সেখান থেকে দৌড়ে পালিয়ে গেল। তারপরের দিন ভর সন্ধেবেলা রাঘব পাশে গাঁ থেকে ফিরছিল। রঘুপুর গা থেকে ফিরতে আজ এত দেরি হয়ে যাবে বুঝতে পারিনি। যাই তাড়াতাড়ি যাই, কিন্নিটাও ওইদিকে আবার কখন থেকে অপেক্ষা করছে আমার জন্য। এমন সময় ঠিক পিছন দিক থেকে একটা হাত রাঘবের কাঁধে রাখলো কেউ। সেই বরফের মতো ঠান্ডা হাতের ছোঁয়া পেয়ে নিমেষের মধ্যে সে যেন চমকে উঠল। কে 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 কে? ও বাবা গো! কি রে, আমার কাছে আর টাকা চাইবি না? আয় আয়। এ রাম 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 রাম। ওরে বাবা গো, বাঁচাও! কোন রকমে সেখান থেকে পালিয়ে নিজের প্রাণ বাঁচালো রাঘব। পরের দিন গ্রামের বটতলায় গ্রামের সবাই ভিড় করে সেই বিষয় নিয়ে আলোচনা বসিয়েছে। এই গায়ে নিশ্চয় ভূত ঢুকেছে, নিশ্চয় ভূত ঢুকেছে। কি 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 দেখলাম চোখের সামনে? আলবাত, তা না হলে আমার কাঁচা মাছগুলো ওইভাবে কেউ সাফ করে দিতে পারতো? উড়িয়ে বাবা রে! হ্যাঁ হ্যাঁ, কালকে কালকে আমিও তো নিজের চোখে দেখলাম। সে কি ভয়ানক দৃশ্য! আমি তো কোনো রকমে পালিয়ে বেঁচেছি। ওই তান্ত্রিক বাবাকে আবার ডেকে আনা হোক, তিনি যদি কিছু বিধান দিতে পারেন। হ্যাঁ হ্যাঁ, তাই হোক তাই হোক। হ্যাঁ হ্যাঁ। সেদিন সন্ধেবেলায় গায়ের আর কেউ সেই পথ মারালো না। পরের দিন সবাই মিলে সেই ভৈরব তান্ত্রিককে ডেকে আনলো। তিনি সবকিছু দেখে শুনে বললেন, ওই গাছ থেকে সেই বাঁধন কে খুলেছে? আমি তো তোদের সাবধান করে দিয়ে গেছিলাম, দিয়ে ওই বাঁধন যেন খোলা না হয়। আমরা তো কেউ কিছু করিনি বাবা। এই গায়ের কেউই ওই কাজ কখনো করতে পারে না। না না বাবা, আমরা কেউ এ কাজ করিনি। গাছ থেকে সেই বাঁধন খুলে ফেলায় সেই রতনের আত্মা আবার জেগে উঠেছে, আর তার ফলেই এই বিপত্তি। আপনি কিছু একটা করুন বাবা, দয়া করে কিছু একটা করুন, আমাদের বাঁচান। দেখছি আমি কি করা যায়, দাঁড়া তোরা। তারপর ভৈরবতান্ত্রিক সেই গাছের সামনে গিয়ে দাঁড়ালেন। বিড়বিড় করে কোনো মন্ত্র পড়ে গাছটার দিকে তাকিয়ে বললেন, রতন, তুই এই গ্রাম ছেড়ে চলে যা।
এই গ্রাম ছেড়ে আমি কোথাও যাব না। যেতে তো তোকে হবেই, নইলে আমার হাত থেকে কেউ তোকে বাঁচাতে পারবে না। ভালোই ভালোই বলছি, চলে যা এখান থেকে। আমি কিছুতেই যাব না এখান থেকে। তবে রে, ওম নুম নুই নুম নুই নুম 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 নুম। এই বলে ভৈরবতান্ত্রিক আবারও মন্ত্র পড়ে একটা লাল সুতো সেই গাছে বেঁধে দিলেন। ওরে বাবা রে, গেলুম রে, ওরে খুলে দে, খুলে দে, আমি যাচ্ছি, চলে যাচ্ছি, খুলে দে। আমরা কি করে বুঝবো যে তুই চলে যাচ্ছিস? আমি এই গাছের একটা ডাল ভেঙে দিয়ে চলে যাচ্ছি, ছেড়ে দে, এইবারে ছেড়ে দে আমায়। বেশ, তবে তাই কর। এই নে, এই তাবিজটা গ্রামের কোনো এক পবিত্র স্থানে মাটির তলায় পুঁতে দিবি। যা, আর তোদের কোনো ভয় নেই। এই গ্রাম ওই রতনের উপদ্রব থেকে আজ মুক্ত হলো। প্রণাম বাবা, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। তারপর ভৈরবতান্ত্রিক সেখান থেকে চলে গেলেন। কুসুমপুর গ্রামও তারপর থেকে সেই রতনের আত্মার উপদ্রব থেকে মুক্ত হলো।